সারা দেশে একযোগে পালন করা হচ্ছে জাতীয় আয়কর দিবস। রাজধানীতে বর্ণাঢ্য র্যালি, সপ্তাহব্যাপী কর মেলা শুরু হবে আগামীকাল। ঈদে ঘরমুখ যাত্রীদের জন্য রেলের আগাম টিকিট বিক্রি শুরু। ঢাকা ও চট্টগ্রাম রেল স্টেশনে রাত থেকেই টিকিট প্রত্যাশীদের ভিড়। কোরবানি ঈদ সামনে রেখে পশুর খামারে চলছে প্রস্তুতি। বিদেশি গরু প্রাধান্য পাওয়ায় হতাশ খামারিরা। দেশীয় গরুর ওপর নির্ভরতা বাড়াতে সরকারি সহায়তার তাগিদ। নানা অনিয়মে সাভারের শিল্পনগরী থেকে জায়গা হারিয়েছেন চামড়া ব্যবসায়ীরা। হাজারীবাগে নতুন বিনিয়োগে অনাগ্রহ। সরকারকে উদ্যোগ নেয়ার পরামর্শ ট্যানারি মালিকদের। এবং সরকারের নানা উদ্যোগের পরেও পর্যাপ্ত ইলিশ পাচ্ছেন না জেলেরা। নিষিদ্ধ মৌসুমে পাশের দেশের মৎস্যজীবীরা মাছ শিকার করায় উৎপাদন বাড়ছে না বলে অভিযোগ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি হরিপদ সাহা। সুখী দেশ গড়তে ভাই, আয়করের বিকল্প নাই, এ প্রতিপাদ্য নিয়ে রাজধানী সহ দেশব্যাপী আজ পালিত হচ্ছে জাতীয় আয়কর দিবস। এ উপলক্ষে সকাল 8:30টায় বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। র্যালিটি জাতীয় রাজস্ব ভবনের সামনে থেকে শুরু হয়ে শিল্পকলা একাডেমি, মৎস্য ভবন, প্রেস ক্লাব হয়ে রাজস্ব ভবনের সামনে গিয়ে শেষ হয়। উদ্বোধনী বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, কিভাবে আরও বেশি আয়কর আদায় করা যায় সরকারের সে প্রচেষ্টা রয়েছে। এ সময় এনবিআর এর চেয়ারম্যান ডক্টর নজিবুর রহমান বলেন, সুশাসন ও উন্নত ব্যবস্থার মাধ্যমে সেবা নিশ্চিত করতে চায় এনবিআর। এদিকে আগামীকাল থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীতে সপ্তাহব্যাপী আয়োজন করা হয়েছে আয়কর মেলা। এছাড়াও বিভাগ ও জেলা শহরের পাশাপাশি এবারই প্রথমবারের মতো 86টি উপজেলাতেও অনুষ্ঠিত হবে এই মেলা। এদিকে কমলাপুর রেল স্টেশনে রেলের আগাম টিকিট বিক্রির কার্যক্রম পরিদর্শন শেষে ব্রিফ করছেন রেলমন্ত্রী মুজিবুল হক। আমরা এখন সরাসরি যোগ দিচ্ছি সেই ব্রিফিংয়ে। এবং বাংলাদেশ রেলওয়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদেরকে শতভাগ সেবা দেওয়ার জন্য। আপনারা নিশ্চয় জানেন, আমাদের কম বেশি সবাই জানেন, বারবার আপনাদের কাছে আমরা এ ব্যাপারে রিপোর্ট করেছি। আমাদের এখন কোচের সংখ্যা, ইঞ্জিনের সংখ্যা সীমিত, যা আছে তাই দিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এখন 1024টি এখন আমাদের ইঞ্জিন আর 1024টি কোচ আমাদের বহরে এখন চলাচল করছে। আবার 224টি ইঞ্জিন আমাদের বহরে এখন বিদ্যমান আছে। কিন্তু আপনাদেরকে আমি একটি মেসেজ দিচ্ছি, আসন্ন পরবর্তী ঈদুল ফিতর যখন আসবে, আমরা আমাদের বহরে আরও 270টি কোচ আমাদের বহরে এসে যোগ হবে। 270 এর মধ্যে 120টি আসবে ভারত থেকে এলওসির অর্থায়নে। প্রক্রিয়া ফাইনাল জানুয়ারি মাস থেকে পর্যায়ক্রমে আসবে কিস্তিতে। আবার 150টি আসবে এডিবির অর্থায়নে ইন্দোনেশিয়া থেকে, তাও জানুয়ারি মাস থেকে আমাদের বহরে এসে যোগ হবে, পর্যায়ক্রমে আসবে। আশা করি পরবর্তী ঈদুল ফিতর উপলক্ষে আমাদের বহরে বিদ্যমান কোচের সাথে আরও 270টি কোচ এসে যোগ হবে। এখন যে আমাদের সমস্যা, তখন আমরা আরও বেশি করে ট্রেনের ব্যবস্থা করতে পারবো, স্পেশাল ট্রেন দিতে পারবো যাত্রীদেরকে। এখন যে 2.5 লক্ষ, তখন হয়তো আরও অনেক অনেক বেশি যাত্রী ঈদ উপলক্ষে আনা নেওয়ার ব্যবস্থা করতে পারবো, যখন আমাদের বহরে আরও 270টি কোচ আমাদের বহরে আসবে। আমরা এখন 46 ইঞ্জিন আমাদের বহরে আমরা এনেছি। আরও 70টি ইঞ্জিন আমরা টেন্ডার কল করেছি। 60টি কোম্পানি এখানে অংশগ্রহণ করেছে, এগুলি ইভ্যালুয়েশন চলছে। এই প্রক্রিয়া শেষ করে আমরা যখন ওয়ার্ক অর্ডার দেব, আমাদের বহরে নতুন করে আরও 70টি ইঞ্জিন আমাদের রেলওয়ে এসে যোগ হবে। 70টি ইঞ্জিন যখন আমরা পাবো, আশা করি ইঞ্জিনেরও বর্তমানে যে স্বল্পতা আছে, এই স্বল্পতা থাকবে না।
এইবারে আমাদের কষ্ট হচ্ছে, যাত্রীরাও কষ্ট পাচ্ছে, কিন্তু আশা করি আর আগামী পরবর্তী ঈদ উল ফিতর এবং তারপর ঈদ উল আজহা উপলক্ষে আমরা যাত্রীদেরকে এখন যে পরিমাণে সেবা দিতে পারছি তার থেকে অনেক অনেক গুণ বেশি ইনশাল্লাহ আমরা সেবা দিতে পারবো। দর্শক, রেলমন্ত্রী মুজিবুল হক রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঈদুল আজহার অগ্রিম টিকিট বিক্রির পাশাপাশি বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করছিলেন। তিনি তুলে ধরছিলেন রেল যোগাযোগের তাদের সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা। এদিকে বন্দরনগরী চট্টগ্রামে বিগত অর্থ বছরের তুলনায় প্রায় 900 কোটি টাকা বেশি আয়কর আদায় হলেও লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে এখানকার 4টি কর অঞ্চল। 6,204 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে 5,207 কোটি টাকা। কর প্রদানের ক্ষেত্রে অনীহার জন্য অজ্ঞতাকেই দুষছেন আয়কর কর্মকর্তারা। আর আদায় পদ্ধতি সহজ করা না হলে আয়কর প্রদানে সাধারণ মানুষ আগ্রহী হবে না বলছেন ব্যবসায়ী নেতারা। বিস্তারিত তুলে ধরেছেন ফেরদৌস লিপি। বাণিজ্যিক রাজধানী হওয়ায় দেশের বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলোর অবস্থান চট্টগ্রামে, একই সাথে শিল্পপতিরাও থাকেন এখানে। তাই ব্যক্তি কিংবা কোম্পানির আয়কর আদায়ে জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ নজর থাকে চট্টগ্রামের দিকে। এই কারণে প্রতি বছরই এখানকার আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা বাড়িয়ে দেওয়া হয়। গত অর্থ বছরে 6,204 কোটি টাকার লক্ষ্যমাত্রা থাকলেও এবছর তা 2,000 কোটি টাকা বাড়িয়ে 8,000 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। 4টা জোন মিলেই কিন্তু আমাদের কালেকশন 6,204 কোটি টাকা। গতবার এই কালেকশন ছিল প্রায় 5,260 কোটি টাকার কালেকশন ছিল, অর্থাৎ গতবার থেকে প্রায় 18% আমাদের গ্রোথ আছে। সাধারণ মানুষকে কর দেওয়ার ক্ষেত্রে আগ্রহী করে তুলতে বিদ্যমান কর আইন সংশোধনের পাশাপাশি আদায় পদ্ধতিও সহজ করার কথা বলছেন এই ব্যবসায়ী নেতা। আয়কর ডিপার্টমেন্টের পক্ষ থেকে অনেক আইনগুলি আছে, অনেক বক্তব্যগুলি আছে, অনেক সময় একটা ভয়ভীতি সঞ্চার করে, যে কারণে গিয়ে অনেকে আয়কর দিতে চাইলেও সহজে আয়কর দিতে পারে না। তো আমরা বলি এইগুলিকে খুব সহজ করে, এই আইনকানুনগুলো সহজ করে একজন ব্যক্তির আয়কর দেওয়ার যেই সিস্টেম আছে ওটাকে খুব ইজিভাবে আয়কর দাতাকে বুঝাতে হবে। এদিকে কর আদায়ের আওতা বাড়াতে তৃণমূলের উপর গুরুত্ব আরোপের সিদ্ধান্ত নিয়েছে আয়কর বিভাগ। উপজেলাতে বিশেষ ধরনের জরিপ কার্যক্রম চালাচ্ছে এবং আমরা সেখান থেকে যে সমস্ত করদাতাদের সন্ধান পাচ্ছি তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করছি রিটার্ন দেওয়ার জন্য। 16 সেপ্টেম্বর থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে 7 দিনব্যাপী আয়কর মেলা। এছাড়া নগরীর পাশাপাশি প্রথমবারের মতো 11টি উপজেলাতেও এই ধরনের মেলার আয়োজন করা হচ্ছে। গত বছর এই মেলা থেকে 352 কোটি টাকার আয়কর আদায় হয়েছিল। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখ যাত্রীদের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ রাজধানীর কমলাপুর স্টেশনে সকাল 9টায় শুরু হয়েছে টিকিট বিক্রি, চলবে বিকেল 5টা পর্যন্ত। এদিকে অগ্রিম টিকিট নিতে গতরাতেই কমলাপুর রেল স্টেশনে ভিড় জমান টিকিট প্রত্যাশীরা। সারা রাত জেগে গল্পগুজব বা গান বাজনার মধ্য দিয়ে তারা রাত পার করেন। তবে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হলেও কাঙ্ক্ষিত টিকিটটি হাতে পেয়ে খুশি যাত্রীরা। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, এবছর ঈদ উপলক্ষে আজ থেকে 19 সেপ্টেম্বর পর্যন্ত যথাক্রমে 20, 21, 22, 23 ও 24 সেপ্টেম্বরের টিকিট বিক্রি করা হবে। এছাড়া ঈদের আগের 3 দিন ও পরের 7 দিন স্পেশাল সার্ভিস চালু থাকবে। যাত্রীদের সুবিধার্থে এবছর 138টি যাত্রীবাহী কোচ বিভিন্ন ট্রেনে সংযোজন করা হবে। অনেকক্ষণ তারা থাকার পর অবশেষে টিকিট পাওয়ার পর আমার এখন খুব ভালো লাগতেছে। আমার পরিবার পরিজন খুব সুন্দরভাবে যাইতে পারবে আশা করছি আর কি। অনেকক্ষণ দাঁড়ানোর পর টিকিট পাচ্ছি, কোনো কষ্ট না, আমি তো টিকিট পেয়েছি, অনেক খুশি, অনেক খুশি, খুব আনন্দ লাগতেছে, বাড়িতে যাবো এটাই। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে রয়েছেন সহকর্মী হাজেরা শিউলি। আমদানি রপ্তানির খবরাখবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিউলি।
জানেন যে গত রমজানের পর থেকে কিন্তু বন্দরে বেশ কন্টেনার জমে গিয়েছিল এবং এই ক্ষেত্রে যেটা আপনাকে বলতে পারি যে বৈরী আবহাওয়া, টানা ভারী বর্ষণ এবং মাঝখানে যে ঘূর্ণিঝড় কোমেন চট্টগ্রাম বন্দর এবং কক্সবাজার সমুদ্র বন্দর দিয়ে অতিক্রম করেছিল, সেই ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবেও বন্দরে প্রায় 2 দিন সব ধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধ ছিল, পণ্য ওঠানামা বন্ধ ছিল। সেটার যে প্রভাব, সেটার কারণে বন্দরের পণ্য ওঠানামা, কন্টেনার ডেলিভারি সহ সার্বিক অপারেশনাল কার্যক্রমের উপর বড় ধরনের চাপ পড়ে। এবং তবে বর্তমানে বেশ বিশেষ কিছু পদক্ষেপের মাধ্যমে সেই কন্টেনার জট অনেকটা কমে এসেছে। এবং তবে যন্ত্রপাতির সমস্যা এখনো কাটেনি। যে যন্ত্রপাতি, নতুন যন্ত্রপাতি বন্দর কর্তৃপক্ষ কিনেছিল, সেগুলো এখনো অপারেশনে যুক্ত হয়নি। সে কারণেই এখনো ভোগান্তি কিছুটা রয়ে গেছে। বিশেষ করে এমটি কন্টেনার ক্ষেত্রে বেশ ব্যাগ পেতে হয়েছিল। সে কারণেই শিপিং এজেন্টগুলোর মাধ্যমে বিশেষ জাহাজে প্রতি সপ্তাহে প্রায় 2 থেকে 2,500 টিউজ কন্টেনার বিদেশে পাঠানোর, খালি কন্টেনার বিদেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়। তো এইসব পদক্ষেপের কারণে এখন বন্দর অপারেশনাল কার্যক্রমে কিছুটা গতি ফিরে এসেছে। তবে আইসিডিগুলোতেও কিন্তু পণ্য ভর্তি এবং কন্টেনারের বেশ চাপ আছে এবং আইসিডিগুলোতে যে পরিমাণ খালি কন্টেনার বন্দর থেকে যাওয়ার কথা, সেই পরিমাণ খালি কন্টেনার তারা নিচ্ছে না। সে কারণেই বন্দরের স্পেসে কিছুটা সমস্যা দেখা দিয়েছে। যদিও এখনও ধারণ ক্ষমতার চেয়ে কম কন্টেনার রয়েছে, তবে এক্ষেত্রে একটি বিষয় জানিয়ে রাখি যে বন্দরের অপারেশন কার্যক্রম, পণ্য ওঠানামা, ইকুইপমেন্ট মুভমেন্ট এবং সব কিছুর জন্য কিছু জায়গা খালি রাখতে হয়। তো সে কারণেই আসলে কিছুটা বেগ পেতে হয়। এর সাথে যোগ হয়েছে বন্দরের স্ক্যানিং সমস্যা এবং কাস্টমস হাউসের অ্যাসেগুড়া ওয়ার্ল্ডের সার্ভারের সমস্যা। সবকিছু মিলিয়েই আসলেই বন্দরের এই অপারেশন কার্যক্রমে কিছুটা চাপ পড়ছিল। তবে এখন আবহাওয়া ভালো আছে এবং পণ্য ওঠানামা অনেকটা স্বাভাবিক আছে। শুধু যন্ত্রপাতির কারণেই কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে ব্যবহারকারীদের। হরিপদ, এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দরের অপারেশন কার্যক্রমের সার্বিক তথ্য। কদিন বাদেই কোরবানির ঈদ, তাই গরু আকর্ষণীয় করে তুলতে দেশের খামারগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে খামারে দেশীয় গরুর চেয়ে প্রাধান্য দেয়া হচ্ছে বিদেশি গরুকেই। কারণ হিসেবে খামারিরা বলছেন, হৃষ্টপুষ্ট গরুই পছন্দ করেন ক্রেতারা। এতে হতাশ দেশীয় গরু খামারের মালিকরা। তবে সরকারি সহায়তা দিয়ে দেশীয় গরুর খামারিদের উদ্বুদ্ধ করে বিদেশি নির্ভরতা কমানো সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। জহিরুল ইসলামকে সঙ্গে নিয়ে মাহমুদ রাকিবের রিপোর্ট, ছবি তুলেছেন মঞ্জুর আলম। পরম যত্নে গরুগুলোর প্রতিনিয়ত দেখভাল করছেন খামারিরা। কারণ কোরবানির হাটে যে গরু দেখতে যত আকর্ষণীয় হবে, তার দামও হবে তত বেশি। আর এত সব তদারকির কারণেই হয়তো খামারে থাকা সবগুলো গরুই বেশ হৃষ্টপুষ্ট। যদিও খামারগুলোতে বেশি দেখা গেল বিদেশি গরুই। কেরানীগঞ্জের এই খামারটিতে প্রায় 1000 গরু আছে, যা পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আমদানি করে গত 1 বছর ধরে এখানে মোটা তাজাকরণ করা হচ্ছে। তাই বিশ্লেষকরা আশঙ্কা করছেন, দেশের বড় বিনিয়োগকারীদের নজরে যখন পড়েছে বিদেশি গরুর দিকে, তাই হয়তো এবারের কোরবানির বাজারেও মন্দায় পড়তে যাচ্ছেন দেশীয় গরু ব্যবসায়ীরা। ইন্ডিয়ান গরুগুলো দেখা যায় যে বিভিন্ন চড়াইভাবে কিছু গরু ঢুকে যায় ভিতরে, বা বিভিন্নভাবে যারা দালালরা আছে তারা ম্যানেজ করে হয়তো নিয়ে আসে বর্ডার থেকে। সেইগুলোই আমরা দেখা যায় যে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আমাদের এই জিনিসগুলো কালেক্ট করতে হয়। দেশীয় গরু যেটা আছে সেটা বেশি বড় হয় না, আর এই গরুগুলা যে বড় হয় বিধায় আমরা একটু পরিচর্যা করি যাতে বেশি লাভবান হওয়া যায়। তুলনামূলক অগোছালো দেশীয় গরুর খামারগুলোতেও দেখা গেল ব্যস্ততা। তাদের প্রত্যাশা, কোরবানির আগে আর বিদেশি গরু না আসলে ভালো দাম পাবেন তারাও। আমরা আশা করতেছি বিদেশি গরু যাতে বাংলাদেশের না ঢোকে, তাহলে আমরা ইনশাল্লাহ লাভবান হতে পারবো। সরকার খামারিদের প্রতি যদি নজর দেন, তাইলে আমরা দেশি গরু যে উৎপাদন করব, সেটা দিয়ে আমরা বাংলাদেশের চাহিদা মেটাতে পারবো। বিশ্লেষকদের মতে অতি মুনাফার লোভেই দেশের খামারগুলোর বড় বিনিয়োগকারীরা ঝুঁকছেন বিদেশি গরুর দিকে, যা মাত্রাতিরিক্ত ওষুধ ব্যবহারের মাধ্যমে দ্রুত মোটা তাজা করা হচ্ছে বলেও মনে করেন তারা। এর পেছনের মূল কারণটা হচ্ছে নগ্ন মুনাফা। স্টেরয়েড এবং অন্য কিছু ওষুধ ব্যবহার করে এটিকে মোটা করে থাকে, তাহলে এটি গরুর জন্য ক্ষতিকর, মানুষের জন্য ক্ষতিকর এবং পরিবেশের জন্য ক্ষতিকর। প্রাণী সম্পদ অধিদপ্তরের জরিপে দেখা গেছে, কোরবানির জন্য প্রতি বছর দেশে গরুর চাহিদা 5 লাখ করে বাড়লেও উৎপাদন বাড়ছে সর্বোচ্চ 1 লাখ। তাই বিদেশ নির্ভরতা কমাতে দেশে গরু প্রতিপালন ও খামার স্থাপনকে উৎসাহিত করা প্রয়োজন। আর সেজন্য স্বল্প সুদে ঋণ দেওয়ার তাগিদ দিলেন বিশ্লেষকরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, কেরানীগঞ্জ, ঢাকা।
এদিকে বরিশালে কোরবানির হাটে পশুর বেচাকেনা এখনো জমে ওঠেনি, তবে পশুর দাম গত বছরের তুলনায় অনেক বেশি বলে জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। তাই একটু কম দামের আশায় ক্রেতারা শহর ছেড়ে ছুটছেন গ্রামের হাটে, সেখানেও গরুর দাম হাঁকা হচ্ছে বেশি। মাহমুদুন নবীর তোলা ছবিতে আরো জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। বরিশাল নগরীতে স্থায়ী পশুর হাট দুটি, তবে কোরবানির সময় আরো 6 থেকে 8টি পশুর হাট অস্থায়ী ভিত্তিতে অনুমোদন দেয় সিটি কর্পোরেশন। এবার এখনো জমেনি নগরীর পশুর হাট, তবে পশুর দাম গতবারের চেয়ে এবার তুলনামূলক বেশি। তাই কম দামের আশায় ক্রেতারা ছুটছেন গ্রামের হাটে, সেখানেও দাম বেশি চাওয়া হচ্ছে বলে জানালেন ক্রেতারা। বরিশাল হাউজিং থেকে আসছিলাম, এখানে কম দামে কেনার আশা, কিন্তু দেখা যাচ্ছে গরুর দাম অনেক বেশি। গতবার যে গরু 50,000 টাকায় এভারেজ কেনা যেত, এবার এই গরুর দাম 70,000 টাকা, 65,000 টাকা, তার থেকেও কিংবা বেশি যাচ্ছে। গরু বাজারে যে পরিমাণে আমাদের দেশে চাহিদা আছে, চাহিদার তুলনায় গরু এখন পর্যন্ত যা আছে সরবরাহ এখন পর্যন্ত খুব বেশি আসে নাই। গোখাদ্যের দাম বেশি হওয়ায় গরুর দাম বেশি বলে জানালেন গরুর ব্যাপারীরা। আর হাট ইজারাদার জানালেন ভারতীয় গরু না আসায় দাম একটু বেশি। খরবুশের যে দামটা, এই জন্য বেশির জন্য গরুর দামটা একটু বাড়তি বেশি। গেল বছর আমি যে গরুটা 50,000-এ কিনছি, সেটা 60 দিয়ে কেনা লাগে, তাই আমি বেশি দিয়ে কিনছি, আমার বেশি দিয়ে বেচতে হবে। ভারত থেকে কোনো গরুই আসতেছে না, যে কারণে গরু ব্যাপারীরা পাচ্ছে না। এবছর গতবারের তুলনায় কিছুটা গরুর দাম বেশি। গত বছর যে গরু 50,000 টাকায় বিক্রি হয়েছে, এবার সেরকম গরু 10 থেকে 15,000 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। ট্যানারি মালিকদের অসহযোগিতা আর বিসিকের অনিয়মের কারণে বরাদ্দ পেয়েও সাভারের চামড়া শিল্পনগরীতে জায়গা হারিয়েছেন শিল্পের সঙ্গে জড়িত অনেক ব্যবসায়ী আর শ্রমিক সংগঠনগুলো। এমন দাবি করে তারা বলছেন, এর প্রভাবে হাজারীবাগে নতুন বিনিয়োগে অনাগ্রহ দেখাচ্ছেন অনেকেই। অনিশ্চিত হয়ে পড়েছে অসংখ্য ট্যানারি শ্রমিকের ভবিষ্যৎ। এদিকে শিল্প সংশ্লিষ্ট এসব প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা অস্বীকার না করলেও তাদের পুনর্বাসনে কিছুই করার নেই বলে মত ট্যানারি মালিকদের। এক্ষেত্রে সরকারকেই কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ দিলেন তারা। জুবাইর ফয়সালের রিপোর্ট। যদি কোনো সুব্যবস্থা না হয় তাহলে আমাদের সংসার কি করে চলবে? 70 ছুঁই হাবিজুল্লাহ কৈশোরেই গ্রামের বাড়ি চাঁদপুর থেকে ঢাকায় এসে কাজ শুরু করেন ট্যানারি কারখানায়। তার মতোই বংশ পরম্পরায় হাজারীবাগের ট্যানারি এলাকায় গড়ে উঠেছে লাখ লাখ মানুষের কর্মসংস্থান। কিন্তু সাভারের শিল্পনগরী চালুর তোড়জোড় শুরু হওয়াতেই ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় পড়েছেন তারা। ট্যানারি থেকে চামড়ার ফেলে দেয়া অংশ, পশুর মাথা বা লেজের চামড়া, কোনো কিছুই এখন আর বাদ যায় না। এসব দিয়ে তৈরি হয় চামড়াজাত নানা পণ্য, যদিও আগে ফেলে দেয়া চামড়ার এসব অংশ ধরা হতো শুধুই বর্জ্য হিসেবে। একইভাবে ট্যানারিতে কাঁচা চামড়া প্রবেশের পর থেকে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করতে কয়েক ধাপে ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের রাসায়নিক। শুধু রাসায়নিক ব্যবসায়ীরাই নন, নিজ উদ্যোগেই হাজারীবাগে কার্যক্রম শুরু করেছেন বাণিজ্যিক রফতানিকারক আর ঝুট ব্যবসায়ীরাও। ট্যানারির শ্রমিকদের জন্য কোনো স্কুল, কলেজ, মাদ্রাসা বা কলোনি কোনো ব্যবস্থা সরকারও করে নাই, মালিক পক্ষ করে। আমরা স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারতেছি না, এখানে পরিবেশ বান্ধব না। শিল্পের সঙ্গে জড়িতদের দাবির যৌক্তিকতা নিয়ে দ্বিমত নেই চামড়া ব্যবসায়ীদেরও, তবে এক্ষেত্রে কিছুই করার নেই বলেও মত তাদের। বারবার সরকারের কাছে আবেদন করেছি ওদের বাসস্থানের একটা ব্যবস্থা করা হোক। এই শ্রমিকদেরকে আমরা আদৌ এখানে নিতে পারবো কিনা আমরা খুব চিন্তিত। এদিকে শিল্পনগরীতে জায়গা বরাদ্দের বিষয়টি শিগগিরই সুরাহা করতে সরকারের প্রতি দাবি জানিয়েছে চামড়া শিল্প সংশ্লিষ্ট সংগঠন সমন্বয় কমিটি। অন্যথায় হাজারীবাগ থেকে কোনো ট্যানারি স্থানান্তর করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি তাদের। টোটাল 2,40,000 স্কয়ার ফিট জায়গা বরাদ্দ হয়েছিল এবং এখন সেই জায়গাটা কারা নিয়ে গেল, বিশেষ কাকে দিল, ক্যান্সেল করে, এটাই আমাদের প্রশ্ন এবং এটার ন্যায্য দাবি। এখন যদি সেটা না হয়, আমাদের ছাড়া কোনো ট্রেনারি এখান থেকে শিফট হতে পারবে না। এই অবস্থায় দূষণমুক্ত ও পরিবেশ বান্ধব চামড়া শিল্পনগরী গড়ে তুলতে সংশ্লিষ্টদের বাদ দিয়ে নয়, বরং সঙ্গে নিয়েই এগোতে হবে বলেও মত সংগঠনটির। জীবন আর জীবিকার তাগিদে বছরের পর বছর ধরে হাজারীবাগে গড়ে উঠেছে কর্মের নানামুখী ক্ষেত্র। শিল্পের পেছন পাতায় থাকা এসব মানুষগুলো তাদের অধ্যবসায় কিংবা অভিজ্ঞতা সবটুকুই ঢেলে দিয়েছেন ট্যানারির অলিগলিতে। তাই শিল্প স্থানান্তরের সময় তারা যেন মূল দৃশ্যপট থেকে হারিয়ে না যায় সে বিষয়ে খেয়াল রাখতে হবে মালিকপক্ষ কিংবা সরকার প্রত্যেককেই, আর তা শিল্পের বৃহৎ কল্যাণেই। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, হাজারীবাগ, ঢাকা। আবারও জাতীয় আয়কর দিবস প্রসঙ্গ। বর্ণাঢ্য র্যালি ও নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে জাতীয় আয়কর দিবস। আগামীকাল থেকে সারা দেশে শুরু হচ্ছে আয়কর মেলা। জাতীয় আয়কর দিবস উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রামে বর্ণাঢ্য র্যালি হয়েছে। সকাল 9:30টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালির উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। র্যালিটি শহরের আগ্রাবাদের সরকারি কার্যভবন 2-এর সামনে থেকে
শুরু করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আয়কর ভবনে গিয়ে শেষ হয়। আয়কর বিভাগের কর্মকর্তা কর্মচারীরা এতে অংশ নেন। এদিকে সুখী স্বদেশ গড়তে চাই, আয়করের বিকল্প নাই, এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই আয়কর মেলার আয়োজন করা হয়েছে। এদিকে আয়কর দিবস উপলক্ষে সিলেটেও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। সকালে এ র্যালির উদ্বোধন করেন সংসদ সদস্য মাহমুদুস সামাদ চৌধুরী। র্যালিটি হাউজিং এস্টেটের কর কমিশনার কার্যালয় থেকে বের হয়ে নগরীর আম্বরখানা চৌহাট্টা ঘুরে রিকাবি বাজারের কবি নজরুল অডিটোরিয়ামে এসে শেষ হয়। সিলেটের কর কমিশনার জানান ৩৩২ কোটি টাকার লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহীতেও পালিত হয়েছে আয়কর দিবস। সকাল ৯টায় হোসনিগঞ্জ এলাকা থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কর ভবনের সামনে গিয়ে শেষ হয়। এর আগে বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করা হয়। দেশে ইলিশের উৎপাদন বাড়াতে সরকার নানামুখী পদক্ষেপ নিচ্ছে, কিন্তু গত ২ বছরের ইলিশ মৌসুমে পর্যাপ্ত মাছ ধরা পড়েনি জেলেদের জালে। জেলেদের অভিযোগ, মাছ ধরা নিষিদ্ধের সময় পাশের দেশের জেলেরা মাছ শিকার করায় উৎপাদন বাড়ছে না ইলিশের। তবে মৎস্য উন্নয়ন কর্পোরেশন বলছে উৎপাদন না বাড়লেও কমছে না ইলিশ। বরগুনা থেকে এম এ আজিমের পাঠানো তথ্য ও এস এম সিফাতের তোলা ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। প্রতি বছর এ মৌসুমে ইলিশ মাছের ডিম ছাড়ার সময় উপকূলীয় নদী ও সমুদ্রে ইলিশ ধরা নিষিদ্ধ করে সরকার। সে অনুযায়ী এবছরও ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা বন্ধ থাকবে। প্রতি বছর মৌসুমে ইলিশ পাওয়ার আশায় ইলিশ না ধরলেও ভরা মৌসুমে মাছ পাচ্ছে না জেলেরা। তবে উপকূলীয় জেলেদের দাবি, নিষিদ্ধ সময় পার্শ্ববর্তী দেশের জেলেরা মাছ ধরায় তাদের ত্যাগ কোনো কাজেই আসছে না। ভারতের যে জাল্লিগুলো, এই জাল্লিগুলো আমাকে ভারত বাংলাদেশের মধ্যে ঢুকে যায়, এরা মাছ মনকে মন ধরে লই যায়। তো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যেমন এই ইন্ডিয়া, মায়ানমার, ওরা কিন্তু অবরোধ দেয় না। এই তারিখে যদি এই দুইটা রাষ্ট্র অবরোধ দিত তাহলে অবশ্যই মাছটার অনেকটা বৃদ্ধি হইতো। অবরোধ দিলে ইলিশ মাছ বাড়ে না, কেননা আমাদের দেশ বন্ধ থাকলেও পাশাপাশি দেশ ভারত বা বার্মা তারা ঠিকই মাছ ধরতেছে এবং তারা আমাদের বাংলাদেশের ভিতরে এসে ধরতেছে। আমরা অবরোধ তো ঘাটে থাই, আমরা যাই না নদীতে, যে মাছ বাড়বে অবরোধের পর আমরা মাছ ধরবো বেশি পাবো, সেরকম তো মাছ হয় না, শেষ মাছ পাই না। তবে মৎস্য উন্নয়ন কর্পোরেশনের এই কর্মকর্তার দাবি, প্রতি বছর নির্ধারিত সময় ইলিশ ধরা বন্ধ থাকায় উৎপাদন খুব বেশি না বাড়লেও এ মাছ হারিয়ে যাওয়া থেকে রক্ষা হচ্ছে। যদি ব্যর্থ হইতো তাহলে সমুদ্রে গত বছর যে মাছ পাইছি এবছর সে মাছ পাইতাম না। আমাদের উৎপাদন বাড়ছে মানে সফল হচ্ছে বিদায় উৎপাদন বাড়ছে। সরকার এই যে বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে, জাটকা সংরক্ষণ, ডিম সংরক্ষণ, এগুলো যদি না করা হইতো তাহলে এখন মাছই পাওয়া যেত না। মৎস্য উন্নয়ন কর্পোরেশনের হিসাব অনুযায়ী ২০১৩ সালের আগস্ট মাসে ১১০০ মেট্রিক টন, ২০১৪ সালের আগস্টে ৪০০ মেট্রিক টন ও চলতি বছরের আগস্টে ৩৭৫ মেট্রিক টন ইলিশ মাছ উঠেছে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে। সময় সংবাদ, বরগুনা। ক্ষুদ্র উদ্যোক্তাদের অংশগ্রহণে রাজধানীর মতিঝিলে শুরু হয়েছে শরৎ মেলা ১৪২২। হাতে তৈরি কাপড়, বুটিক, বাহারি রঙের ব্যাগ ও নিত্যপণ্যের পসরা বসেছে এ মেলায়। সরাসরি উৎপাদকেরা মেলায় অংশ নেয় কম দামে নজর করা সব পণ্য কিনতে পারছেন ক্রেতারা। বিস্তারিত মোস্তফা মাহবুবের রিপোর্টে। দেশের নানা অঞ্চল থেকে আসা ক্ষুদ্র উদ্যোক্তারা তাদের নিজেদের তৈরি পণ্যের পসরা সাজিয়েছেন বিসিক আয়োজিত এ শরৎ মেলায়। উদ্যোক্তারা নিজেরাই বিক্রি করছেন এসব পণ্য, তাই দামও অপেক্ষাকৃত কম। দরিদ্র মেয়েদেরকে আমি এই কাজগুলো করার পর আমি মার্কেটজাত করার জন্য বিভিন্ন মেলায় করি। পছন্দ মতোই আছে এবং ক্রয় সীমার মধ্যেই আছে। এই পাঁচগুলো আছে, আমি রাঙ্গামাটিতে আমরা ৩০০ করে, এখানে ২০০ করে বিক্রি করতেছি। অর্থাৎ আমার একটু প্রচারের জন্য হয়তো ভালো একটা অর্ডার পাবো। এখানে যাচ্ছিলাম ক্রস করে, তখন দেখলাম, দেখে প্রত্যেক দোকানে ঘুরলাম, খুব ভালো লাগলো। নজর কাড়া নকশি কাঁথা, বাটিক ও বুটিকের কাজও দেখা গেল স্টলগুলোতে। মেলায় অংশগ্রহণকারীদের বেশিরভাগই নারী উদ্যোক্তা, আর এসব পণ্য তৈরির পেছনেও রয়েছে সুবিধাবঞ্চিত নারীরাই। নিজেরা বাসায় তৈরি করি, বিভিন্ন অনেকের নিজস্ব কারখানা আছে, কারখানায় আমরা তৈরি করি। জব ছেড়ে দিয়ে এখন বুটিক হাউস নিয়ে কাজ করতেছি। আমার মোটামুটি বিভিন্ন কোর্স করা আছে। নিম্ন যেটা সেটা ১৫০০ টাকা, আর যত ঊর্ধ্বে যান আরো ৫,০০০ টাকার কাঁথা আছে আমার কাছে। ৫ দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন বিসিকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পরে তিনি জানান, ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করতেই বিসিকের এ আয়োজন। তাদেরকে একটা সুযোগ করে দেওয়া, তাদের
পণ্যটাকে যাতে একটা ভালো জায়গায় দাম পায়, ভালো দাম পায়, সেই জন্য তাদেরকে এই সুযোগটা আমরা করে দিই। 47টি ক্ষুদ্র উদ্যোক্তা প্রতিষ্ঠান এ মেলায় অংশ নিয়েছে। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলা এ মেলা শেষ হবে আগামী বৃহস্পতিবার। মুস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। ঈদুল আজহা উপলক্ষে নারী উদ্যোক্তাদের তৈরি ফ্যাশন পণ্য নিয়ে রাজধানীর রাওয়া ক্লাবে দুদিনব্যাপী অনলাইন শপিং মেলা শুরু হয়েছে। এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী কামরুল হাসান। আমরা এখন সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। কামরুল, আমি এখন দাঁড়িয়ে আছি মহাখালী রাওয়া ক্লাবে, যেখানে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের প্রোডাক্ট বিভিন্ন ধরনের পণ্য নিয়ে এখানে 2 দিন ব্যাপী মেলা চলছে, যেটা শুরু হয়েছে গতকালকে এবং আজকে শেষ হবে। এখানে বিভিন্ন ধরনের কসমেটিক্স, বিভিন্ন ধরনের সাজসজ্জার উপকরণ এবং বিভিন্ন ধরনের প্রসাধনী, পোশাক, সব ধরনের শাড়ি, সালোয়ার কামিজ সব পণ্য এখানে আছে এবং এখানে মেলা উপলক্ষে কিন্তু বেশ একটা ছাড় দেওয়া হয়েছে এবং 2টা কিনলে 1টা ফ্রি, এরকম কিছু অফারও দেওয়া আছে। এবং যে ক্ষুদ্র নারী উদ্যোক্তা যারা অনলাইনে মূলত ব্যবসা করে থাকেন, সেই অনলাইন ই বিজনেসের জনপ্রিয়তার ধারায় কিন্তু এই মেলার আয়োজন করা হয়েছে এবং এখানে অংশ নিয়েছে মোট 31টি স্টল, যেখানে তাদের বিভিন্ন ধরনের পণ্য ডিসপ্লে করছেন এবং সেখানে তারা তাদের পণ্য কিভাবে অনলাইনে সেল করেন এবং কিভাবে কাস্টমারদের কাছে পৌঁছে দেন, এই সব কিছু নিয়েই তারা কাস্টমারদের সাথে ডিলিং করছে এবং কাস্টমাররা আসছেন। তো গতকালকে যেটা হয়েছে, গতকালকে আন্দোলনের কারণে মেলা তেমন সাড়া পড়েনি, তবে আজকে তারা আশা করছে যেহেতু আজকে আর তেমন কোনো আন্দোলন নেই, রাস্তাঘাটে জ্যাম থাকবে না, তো আজকে বেশ সাড়া পাবে। তো সকাল 10টার মেলা শুরু হওয়ার পর থেকেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কাস্টমার কিন্তু এসেছেন এবং বেশ মোটামুটি যেটাকে বলা যায় ঈদের আগে এরকম একটা সুযোগ, যেখানে ছোট পরিসরে হলেও একসাথে সব ধরনের পণ্য পাওয়ার, তো তা নিয়ে কিন্তু কাস্টমাররাও বেশ খুশি এবং একসাথে যারা ছোট পরিসরে কেনাকাটা করতে পারছেন। তো এরকম অনলাইনে যারা কেনাকাটা করেন এবং অনলাইনে যারা বিক্রি করেন, তাদের এরকম একটা মেলার আয়োজনে কিন্তু কাস্টমাররা বেশ খুশি এবং এখানে যেটা করা হচ্ছে সেটা অনেক প্রোডাক্টে কিন্তু স্টুডেন্টদের জন্য একটু আলাদাভাবে ছাড় দেওয়া আছে, যারা স্টুডেন্ট আইডি কার্ড দেখিয়ে তারা নিতে পারবেন এবং এখানে সর্বোচ্চ 50% পর্যন্ত কিন্তু ছাড় দেওয়া আছে বিভিন্ন প্রোডাক্টের উপরে এবং এখানে তাদের নিজস্ব তৈরি, নিজস্ব ডিজাইন থেকে শুরু করে ইম্পোর্টেড সব ধরনের প্রোডাক্ট আছে, যেখানে একটা কাস্টমার এসে মোটামুটি তার ঈদের কেনাকাটাটা ছোট পরিসরে কিন্তু সেরে ফেলতে পারবেন। তো এরকম একটা সুযোগ দেওয়ার কারণে এই মেলাটা বেশ সফলভাবেই মোটামুটিভাবে এখন পর্যন্ত চলছে এবং আজকে রাত 8টা পর্যন্ত মেলা চলবে এবং এই মেলাটা তারা এই মেলাটা যে চলছে, এই মেলাটা আজকে সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং রাত 8টায় শেষ হবে এবং আজকেই এই মেলাটার শেষ দিন এবং এই মেলাটা আজকে বেশ বেচাকেনা হবে এবং ঈদের আগে তারা তাদের অনলাইন ব্যবসা এবং তাদের এখানে নিয়ে যে ব্যবসাটা চলছে সেটা নিয়ে বেশ আশাবাদী। তো হরি, এই ছিল রাওয়া ক্লাবে নারী উদ্যোক্তাদের নিয়ে যে মেলা, অনলাইন মেলা চলছে, সেটার সর্বশেষ খবর। সহকর্মী কামরুল হাসান সবুজ রাজধানীর রাওয়া ক্লাব থেকে জানাচ্ছিলেন 2 দিনব্যাপী যে অনলাইন শপিং মেলা চলছে সেসবের খবরাখবর। দর্শক, জাতীয় আয়কর দিবস 2015 উপলক্ষে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের আয়োজনে। অনুষ্ঠানে সেরা করদাতাদের সম্মাননা দেওয়া হবে। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী সাজিদ রাজু। আমরা এখানে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজু, স্বদেশ করতে ভাই, আয়করের বিকল্প নাই, এমন একটি স্লোগান নিয়ে সারা দেশে আজ পালিত হচ্ছে জাতীয় আয়কর দিবস। দর্শক, আপনারা জানেন যে এই আয়কর দিবসের অংশ হিসেবে সকালবেলা একটি বর্ণাঢ্য মনোমুগ্ধকর একটি র্যালি অনুষ্ঠিত হয়েছে রাজধানীতে এবং সেই একই আয়কর দিবসের অন্যান্য অনুষ্ঠানের অংশ হিসেবে আজও এখানেও কিন্তু আজকে আমরা রয়েছি রাজধানীর সোনারগাঁ হোটেলের বলরুমে। আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে জাতীয় আয়কর দিবস 2015 যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেই অনুষ্ঠানেই আমরা এখন উপস্থিত হয়েছি আয়কর দিবসের পালনের অংশ হিসেবে। তো এখানে যেটি হচ্ছে যে এই অনুষ্ঠানে আজকে সারা দেশ থেকে যারা সেরা করদাতা রয়েছেন তাদেরকে এবং সেরা করদাতা প্রতিষ্ঠানগুলোকে আজকে কিন্তু সম্মানিত করা হবে, তাদেরকে ট্যাক্স কার্ড দেওয়া হবে এবং একই সঙ্গে ক্রেস্ট প্রদান করা হবে। এই অনুষ্ঠানটি সকাল 11:30টায় হওয়ার কথা থাকলেও এটি কোনো একটা কারণে একটু বিলম্ব হচ্ছে। অর্থমন্ত্রী তিনি
একটি বিশেষ অনুষ্ঠানে ব্যস্ত থাকার কারণে, একটি মিটিংয়ে ব্যস্ত থাকার কারণে তিনি আসতে দেরি করছেন। কিন্তু দেখতে পাচ্ছি যে এই অনুষ্ঠানে যারা সম্মানিত অতিথি তারা কিন্তু এরই মধ্যে আসতে শুরু করেছেন। তো আজকে যেটি হবে যে এখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং বিশেষ অতিথি হিসেবে অর্থ এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী আব্দুল মান্নান তিনি থাকবেন। তারপরে থাকবেন এফবিসিসিআই এর সভাপতি থাকবেন এবং এই অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন এনবিআর এর চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ নজিবুর রহমান। তো এনবিআর এর এই দিবসটি উদযাপনের লক্ষ্য হচ্ছে দেশের করদাতাদের মধ্যে একটি সচেতনতা তৈরি করা, যাতে এবছর 2015-16 অর্থ বছরে যে বাজেট ঘোষণা করা হয়েছে 3 লাখ কোটি টাকার, সেই বাজেটের একটি আয়ের অন্যতম খাত হচ্ছে ট্যাক্স, ভ্যাট এবং অন্যান্য কর। তো তারই অংশ হিসেবে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে, করদানে উদ্বুদ্ধ করতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবং আরেকটি বিষয় সেটা হচ্ছে কাল থেকে সারা দেশে শুরু হচ্ছে, বিশেষ করে ঢাকা বিভাগীয় শহরগুলোতে 7 দিন ব্যাপী যে আয়কর মেলার কর্মসূচি শুরু করা হয়েছে, আগামীকাল থেকে সেটি শুরু হবে। এবং এবারই প্রথম উপজেলা পর্যায়ে 86টি উপজেলায় আয়কর মেলা অনুষ্ঠিত হবে এবং সেখানে 2 দিন করে এই 7 দিনের মধ্যে একটি তাদের বিশেষ সুবিধাজনক সময়ের 2 দিন করে সে আয়কর মেলা অনুষ্ঠিত হবে। তা এনবিআর এর পক্ষ থেকে যেটি প্রত্যাশা করা হচ্ছে যে এবারের আয়কর মেলা অনেক বেশি, অন্যান্য বারের তুলনায় অনেক বেশি মানুষের জানার সুযোগ থাকবে, আয়করের নিয়ম নীতিগুলো জানার সুযোগ থাকবে এবং সাধারণ মানুষের মধ্যে অনেক বেশি সাড়া পড়বে বলে তারা মনে করেন। এবং এবারই একটি পূর্ণাঙ্গ জাতীয় রাজস্ব বোর্ড এই আয়কর মেলায় উপস্থাপনের জন্য রাজস্ব বোর্ডের পক্ষ থেকে বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তো এই অনুষ্ঠানটি যখন শুরু হবে দর্শক, তখন আমরা আপনাদেরকে আরো বিস্তারিত তথ্য জানাতে পারবো। অনুষ্ঠানটি এখন শুরুর পর্যায়ে রয়েছে এবং কিছুক্ষণ পরই এই অনুষ্ঠানটি শুরু হবে বলে আশা করি। দর্শক, আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। দর্শক, সহকর্মী সাজিদ রাজু হোটেল সোনারগাঁ থেকে জানাচ্ছিলেন যে এনবিআর জাতীয় রাজস্ব বোর্ড আয়কর দাতাদের উৎসাহিত করতে, আয়কর প্রদানে তাদেরকে অনুপ্রেরণা দিতে, তাদের স্বীকৃতি স্বরূপ সেরা আয়করদাতা ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে যে বিশেষ সম্মাননা দিবেন, সেই অনুষ্ঠানের সবশেষ খবরাখবর। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। আগামী 20 সেপ্টেম্বর নির্বাচন নিয়ে এখন ব্যস্ত গ্রিকরা। রাজনৈতিক দলগুলো একক সংখ্যাগরিষ্ঠতা পাবে নাকি গতবারের মতো জোট সরকার গঠন হবে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। তবে যে বা যারাই সরকার গঠন করুক না কেন, ক্ষমতা গ্রহণের পর দেশের স্বার্থটাই সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। গ্রিসের এখন আর ইউরোজোন থেকে বের হয়ে যাওয়ার শঙ্কা নেই, কিন্তু অর্থনীতি নিয়ে এখনো যে পরিমাণ অনিশ্চয়তা রয়েছে তাও বা কম কিসে। তার উপর সামনে অপেক্ষা করছে নির্বাচন। তবে অর্থনীতির স্বার্থে সেখানেও চলছে ভারসাম্য বজায় রাখার প্রচেষ্টা। একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে আগামীতেও জোট সরকার গঠনে প্রস্তুত দলগুলো। আসলে সম্মিলিতভাবে কাজ করতে কোনো সমস্যা নেই, কারণ সবাই মিলে একসঙ্গে কাজ করলে সফলতা আসবেই বলে আমি মনে করি। দেশটির 1/4 লোকই বেকার, আছে মূলধন সংকট সহ দুর্বল উৎপাদন খাত। এর সঙ্গে যোগ হয়েছে অতিরিক্ত কর আরোপ ও পেনশন কমানোর বিষয়। জনগণের ভোগান্তি বাড়িয়ে দাতা গোষ্ঠীকে খুশি করার এই প্রক্রিয়ায় নতুন সরকার কতটা সফল হবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। যেই জয়লাভ করুক না কেন, আমরা গ্রিসকে অগ্রসরমান হিসেবে দেখতে চাই। তাছাড়া নতুন সরকারের জন্য তৃতীয় বেইল আউট চুক্তির বাস্তবায়ন খুব একটা কঠিন হবে বলে মনে হয় না, কারণ অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে এর কার্যক্রম শুরু করে দিয়েছে। আগামী নির্বাচনে সিরিজা ও নিউ ডেমোক্রেটিক দুই দলই জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে থাকায় আবারও জোট সরকার গঠনের সম্ভাবনা রয়েছে দেশটিতে। অর্থনৈতিক মন্দার কারণে 2009-এর পর গ্রিসে মোট 4 বার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার সহ মোট 7টি সরকার ক্ষমতায় এসেছে। নাজিয়া শাকুর, সময় সংবাদ। 2020 সাল নাগাদ বিশ্বে সাইবার নিরাপত্তা খাতের ব্যবসা $10,000 কোটি পৌঁছাবে। সম্প্রতি সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। বর্তমানে এর আকার $7,700 কোটি। বিশেষজ্ঞরা বলছেন, উন্নত প্রযুক্তির সাথে তাল মিলিয়ে হ্যাকারদের অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় সাইবার নিরাপত্তার সম্পর্কিত ব্যবসার পরিধিও বাড়বে। এরই মধ্যে এশিয়া প্যাসিফিক অঞ্চলে হ্যাকিং বেড়ে যাওয়ায় সাইবার নিরাপত্তা সম্পর্কিত ব্যবসাও সম্প্রসারিত হয়েছে। দর্শক, জানাবো দেশের পুঁজিবাজারের খবর। যোগ দিচ্ছি দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি জানতে। dscbd.org অফিসিয়াল ওয়েবসাইট। যেটা লক্ষ্য করা যাচ্ছে, গতকালকে কিন্তু আমরা যেটা দেখেছিলাম 17 পয়েন্টের মতো যোগ হয়েছিল ডিএসসির যে প্রধান সূচক রয়েছে
ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্সে গতকালকে 17 পয়েন্ট যোগ হয়েছিল এবং লেনদেন হয়েছিল প্রায় 430 কোটি টাকার শেয়ার এবং মিউচুয়াল ফান্ড এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার। সেখান থেকে একই রকম ধারাবাহিকতাই লক্ষ্য করা যাচ্ছে এবং ইতিবাচক প্রবণতার মধ্য দিয়ে লেনদেন এখন পর্যন্ত এগিয়ে চলেছে। এখন পর্যন্ত যতটুকু লেনদেন হয়েছে সেখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে 27 পয়েন্টের মতো যোগ হয়েছে ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্সে এবং ডিএসসি সরিয়া সূচকে যোগ হয়েছে 8 পয়েন্ট, ডিএসসি বাছাই সূচক 30 ইন্ডেক্সে যোগ হয়েছে 13 পয়েন্ট এবং লেনদেন হয়েছে টাকার অঙ্কে 126 কোটি টাকার শেয়ার এবং মিউচুয়াল ফান্ড। লেনদেন হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে যেটা লক্ষ্য করা যাচ্ছে 151টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, দর হারিয়েছে 93টি প্রতিষ্ঠানের এবং অপরিবর্তিত রয়েছে 47টি শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের। যদি লেনদেনের দিক থেকে টাকার অঙ্কে কারা কারা এগিয়ে আছে সেই রকম 20টি প্রতিষ্ঠান যদি লক্ষ্য করি সেখানে টপ 20তে লক্ষ্য করা যাচ্ছে একদম 1 নম্বরে অবস্থানে আছে বেক্স ফার্মা, বেক্সিমকোর গ্রুপের একটি প্রতিষ্ঠান। বেক্স ফার্মা লেনদেন হচ্ছে 69 টাকা 80 পয়সায় এবং সর্বোচ্চ লেনদেন হয়েছে আজকে 70 টাকা 10 পয়সায়। ইসলামী ব্যাংক রয়েছে ব্যাংক খাতের এই প্রতিষ্ঠানটি 2 নম্বরে। ইসলামী ব্যাংকের শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 28 টাকা 40 পয়সা এবং সর্বোচ্চ লেনদেন হয়েছে আজকে 29 টাকা পর্যন্ত। আলহাজ টেক্সটাইল বস্ত্র খাতের প্রতিষ্ঠান 3 নম্বরে উঠে এসেছে 126 টাকা 50 পয়সায় লেনদেন হচ্ছে এই মুহূর্তে 130 টাকা 40 পয়সা পর্যন্ত আলহাজ টেক্সটাইলের লেনদেন হয়েছে। 4 নম্বরে উঠে এসেছে সিমেন্ট খাতের প্রতিষ্ঠান লাফার্জ সুরমা সিমেন্ট, অবস্থান করছে 4 নম্বরে 110 টাকা 40 পয়সা দর নিয়ে 111 টাকা পর্যন্ত আজকে লেনদেন হয়েছে। গতকালকে লাফার্জ সুরমা সিমেন্ট কিন্তু সবশেষ লেনদেন হয়েছিল 108 টাকা 40 পয়সায়। 5 নম্বরে উঠে এসেছে আমান ফিড, 66 টাকা লেনদেন হচ্ছে, 66 টাকা 50 পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে আজকে। স্কয়ার ফার্মা ওষুধ খাতের আরেকটি প্রতিষ্ঠান 6 নম্বরে উঠে এসেছে 253 টাকায় লেনদেন হচ্ছে এই মুহূর্তে। গতকালকে স্কয়ার ফার্মা লেনদেন শেষ করেছিল 250 টাকায়। 7 নম্বরে উঠে এসেছে বিএসআরএম লিমিটেড, অবস্থান করছে 127 টাকা 20 পয়সা সবশেষ দর নিয়ে 7 নম্বরে 129 টাকা 30 পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে। 8 নম্বরে উঠে এসেছে অটোমোবাইল খাতের প্রতিষ্ঠান ইফাদ অটোস, 105 টাকা 70 পয়সায় সর্বোচ্চ লেনদেন মূল্য এবং এখন লেনদেন হচ্ছে এই একই দামে। সাইফ পাওয়ার জ্বালানি খাতের প্রতিষ্ঠান অবস্থান করছে 9 নম্বরে টপ 20তে এবং 82 টাকা 60 পয়সায় সবশেষ লেনদেন হয়েছে। 10 নম্বরে উঠে এসেছে লঙ্কা বাংলা ফাইন্যান্স, আর্থিক খাতের এই প্রতিষ্ঠান অবস্থান করছে 32 টাকা 10 পয়সা সবশেষ লেনদেন মূল্য নিয়ে 10 নম্বরে 32 টাকা 30 পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে। গতকালকে লেনদেন হয়েছিল লঙ্কা বাংলা ফাইন্যান্সের 31 টাকা 30 পয়সায়। তো দর্শক, মোটামুটি এই ছিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সবশেষ খবরাখবর। এবারে জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো আবারও। সারা দেশে একযোগে পালন করা হচ্ছে জাতীয় আয়কর দিবস, রাজধানীতে বর্ণাঢ্য র্যালি, সপ্তাহব্যাপী কর মেলা শুরু হবে আগামীকাল। ঈদে ঘরমুখ যাত্রীদের জন্য রেলের আগাম টিকিট বিক্রি শুরু, কোনো কর্মকর্তার কারণে শিডিউল বিপর্যয় হলেই আইনগত ব্যবস্থা, হুঁশিয়ারি রেলমন্ত্রীর। কোরবানি ঈদ সামনে রেখে পশুর খামারে চলছে প্রস্তুতি, বিদেশি গরু প্রাধান্য পাওয়ায় হতাশ খামারিরা, দেশীয় গরুর ওপর নির্ভরতা বাড়াতে সরকারি সহায়তার তাগিদ। নানা অনিয়মে সাভারের শিল্পনগরী থেকে জায়গা হারিয়েছেন চামড়া ব্যবসায়ীরা, হাজারীবাগে নতুন বিনিয়োগে অনাগ্রহ, সরকারকে উদ্যোগ নেয়ার পরামর্শ ট্যানারি মালিকদের। এবং সরকারের নানা উদ্যোগের পরেও পর্যাপ্ত ইলিশ পাচ্ছেন না জেলেরা, নিষিদ্ধ মৌসুমে পাশের দেশের মৎস্যজীবীরা মাছ শিকার করায় উৎপাদন বাড়ছে না বলে অভিযোগ। এই ছিল এ সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।